আজকেও আমাদের ভাই ব্রাদারের কিছু কমেন্ট নিয়ে আসলাম। সবসময় যারা আমাকে ভালোবাসেন, সো তাদের কথার অ্যান্সার আসলে দিতেই হয়। বিশেষ করে বলছি যে আপনাদের যেতগুলো কমেন্ট, সব কমেন্টগুলো নিতে পারিনি। তো যে কমেন্টগুলো রেখেছি, আগে তো ৩ টা ৪ টা কমেন্ট নিয়ে কথা বলতাম। তো আজকে ৮ টা কমেন্ট নিয়েছি। তারপরেও কিন্তু আরো অনেক কমেন্ট আছে এবং যে কমেন্টগুলো অনেক ইম্পোর্টেন্ট। যারা রাইড শেয়ার করেন কিংবা রাইড শেয়ার করতে চান, যারা একটা গাড়ি কিনে রাইড শেয়ারিং চালককে ভাড়া দিতে চান অথবা নিজে চালাতে চান, তারা সবসময় চিন্তা করেন যে গাড়িটা কেনার পরে লাভবান হতে পারবো কিনা, লস হবে কিনা, রাইড শেয়ার করে কতটুকু লাভবান হওয়া যায়। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওর কমেন্টগুলো নিয়ে ১ম এ কথা বলবো। তারপরে আমরা এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা হয়তোবা অন্যান্য ভিডিওগুলো থেকে একটু বড় হতে পারে। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। এবং ভিডিও শেষে আপনার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করতে ভুলবেন না। অটোস 360 থেকে এই মুহূর্তে আমরা রাইড শেয়ারিং কমেন্ট নিয়ে আলোচনা করব। ১ম কমেন্টটা হচ্ছে হুসাইন ভাই। স্যার, আমি একজন কুয়েত প্রবাসী। আমি দেশে এসে গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে চাচ্ছি। এখন আপনার কাছে পরামর্শের বিষয় হলো, আমি ৳১৫,০০,০০০ বাজেটে নোহা না হাইস নাকি এক্স করোলা এক্সিও কিনবো? কোনটা দিয়ে রাইড শেয়ারের ভালো প্রফিট করতে পারবো? উত্তরের অপেক্ষায় রইলাম। আপনার বাজেট যদি ১৫,০০,০০০ হয়ে থাকে, আশা করি ১৪ থেকে ১৬ র মধ্যেই আপনি কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব রাইড শেয়ারের জন্য যদি কিনেন, অবশ্যই এক্সিও কিনবেন। এক্সিও কিনলে আপনার মোটামুটি সব ধরনের ট্রিপগুলো পেয়ে যাবেন। আশা করি এক্সিও থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। আর অন্যান্য গাড়িগুলোর কথা কেন বলব না। আপনার যে বাজেট, এই বাজেটের মধ্যে এক্সিও কেনাটাই বেস্ট হবে। বাজেটের উপরে অনেক সময় ডিপেন্ড করে যে কোন গাড়ি কেনা যায়। তো আপনার বাজেটের উপরে কিন্তু আমি বলতে পারি যে ভালো কন্ডিশনের একটা ভালো এক্সিও গাড়ি কিনতে পারবেন। যেটার রিসেল ভ্যালু অনেক ভালো হবে। এই গাড়ি দিয়ে চাইলে আপনি রাইড শেয়ার করতে পারেন এবং সব রাইড শেয়ারিং এ জয়েন করাতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। আশা করি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। আমরা চলে আসলাম নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টটা হচ্ছে, "কোন গাড়ি কিনলে ভালো হবে কখনোই বলেননি।" আপনি আসলে কি কারণে গাড়ি কিনবেন? গাড়িটা কি পারপাস ইউজ করবেন? তার উপরেই ডিপেন্ড করবে আসলে আপনি কোন গাড়ি কিনবেন। ফ্যামিলি ইউজ এর জন্য এক ধরনের গাড়ি, রাইড শেয়ারিং এর জন্য এক ধরনের গাড়ি, রেন্টি কারের জন্য এক ধরনের গাড়ি। তো আপনি তো এই কথাটাই লেখেন নাই যে আসলে কি কাজে, কি পারপাস এ গাড়িটা কিনবেন। তাহলে হয়তোবা চেষ্টা করে দেখতাম যে আপনার কোন গাড়ি কেনার সাজেস্ট করা যায়। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। আমরা চলে আসলাম 3rd কমেন্টে। 3rd কমেন্টটা, "আসসালামু আলাইকুম ভাই। আমার বাজেট ৳৫-৬ লাখ টাকার মতো। আমি কি গাড়ি নিয়ে রাইড শেয়ার করব? একটু জানাবেন প্লিজ। আর টয়োটা প্রবক্স ২০০৩ মডেল কিনলে এখন কেমন ইনকাম হবে? একটু জানাবেন প্লিজ, প্লিজ, প্লিজ।" ও ভাই মনে হয় নিয়মিত আমার ভিডিওতেও কমেন্ট করে লাইভের সময়। তো উনার কমেন্টটা দেখেই বোঝা গেল। উনি মাঝে মধ্যে মনে হয় লাইভেও আমার কমেন্ট করে। তো বিশেষ করে আমি যে কথাটা বলব, ৫-৬ লাখ টাকার বাজেট। ৫-৬ লাখ টাকার বাজেটে সর্বোচ্চ প্রবক্স পাওয়া যায়। তবুও ভালো মানের প্রবক্স পাওয়া যায় না। ভালো মানের প্রবক্স কিনতে গেলেও আরো বাজেটটা বাড়াইতে হবে। আর 90, 110 এই গাড়িগুলোর কথা আমি সাধারণত বলি না যে এই গাড়িগুলো কিনে রাইড শেয়ার করেন। 91 মডেল থেকে গাড়িগুলো রাইড শেয়ার করা যায়। বাট আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে ২০০০ এর পরের মডেলের গাড়িগুলো কেনার চিন্তা করবেন রাইড শেয়ারিং এর জন্য। এত লোয়েস্ট মডেলের গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার আমার মনে হয় না করাই ভালো। তাতে করে আপনার পরিশ্রম বেশি হবে, ইনকামও কম হবে। এবং দিন শেষে একটা সময় গিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন এবং বলবেন যে রাইড শেয়ার না করাই ভালো, ইনকাম নেই, ভালো না, বিভিন্ন বদনাম করবেন। তো এটার বিস্তারিত বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। তো আমি সবসময় সাজেস্ট করি যে ২০০০ এর আগের মডেলগুলো, অর্থাৎ ২০০০ মডেল থেকে আপ মডেলগুলো চেষ্টা করবেন সবসময় রাইড শেয়ারিং এর জন্য গাড়ি কিনতে। তাতে করে অনেকগুলো বেনিফিট পাবেন এখানে। যেমন ২০০০ মডেল থেকে যদি আপনি গাড়ি কিনেন, এই গাড়িটাতে আপনি ইন্টারসিটি টিপ পাবেন। পাশাপাশি সিটি টিপ পাবেন। আর ২০০০ এর নিচের মডেলের গাড়িগুলো কিন্তু আপনি ইন্টারসিটি টিপ পাবেন না। 90, 110 গাড়িগুলোতে কিন্তু আপনি ইন্টারসিটি টিপ পাবেন না, সিটি টিপ পাবেন। ২০০০ আপ মডেলের গাড়িগুলো থেকে কিন্তু আপনারা সবসময় মোটামুটি ইন্টারসিটি টিপগুলো পেতে পারেন এবং পাশাপাশি উবার এক্সে চলবে। মোটামুটি ভাড়া পাওয়া যাবে। আর নিচের মডেলের গাড়িগুলো আপনি ইন্টারসিটি টিপ পাবেন না। সারাদিন অনেক পরিশ্রম করতে হবে। অনেক সময় ট্রিপ ক্যানসেল হয়ে যাবে। পরিশ্রম বেশি হবে। গাড়ির কিছুদিন পর, পরে কাজ করতে হবে। এসি ভালো কাজ করবে না। বিভিন্ন সমস্যা হতে পারে। যাক, এত ডিটেইলস আসলে ভিডিওতে বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। আশা করি সংক্ষেপে বুঝে নিতে পারবেন। আর ২০০০ এর পরের মডেলের গাড়িগুলো দিয়ে কিন্তু আপনি উবার এক্স এ রাইড করতে পারবেন। পাশাপাশি ইন্টারসিটি টিপও পাবেন এবং আরো ভালো হবে যদি ২০১০ এর মডেলের পরের গাড়ি, অর্থাৎ ২০১১ সালের গাড়িগুলো থেকে আপনারা রাইড শেয়ার করেন। সেক্ষেত্রে আপনারা উবার প্রিমিয়ার ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এটার যে একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে রাইড শেয়ারিং এর পাশাপাশি কিন্তু আপনারা রেন্টি কারের টিপ দিতে পারবেন।
বিভিন্ন পার্সোনাল ট্রিপগুলো দিতে পারবেন। বিভিন্ন রাইড শেয়ারের কাস্টমার যারা গাড়িতে উঠবে তারা কিন্তু আপনার গাড়িটা যদি পছন্দ করে, গাড়িটা যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পার্সোনালি কনট্যাক্ট করে রাখবে পার্সোনাল ট্রিপের জন্য। তাতে করে অনেকগুলো ট্রিপ পাবেন এবং আপনার ট্রিপের অভাব থাকবে না। আপনি অন্যরা বসে থাকলেও কিন্তু আপনার ট্রিপ থাকবে। তো আশা করি যত হায়ার মডেলের গাড়িগুলো দিয়ে আপনি রাইড শেয়ার করবেন, তত এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এবং ইনকামও ভালো হবে। তবে বাজেট অবশ্যই ম্যাটার করে যে আসলে আপনার কি গাড়ি কেনার সমর্থন আছে, কি গাড়ি কিনবেন, কি গাড়ি দিয়ে রাইড শেয়ার করবেন। তো বাজেট যত বেশি হবে, গাড়িও তত ভালো পাবেন, ইনকামও তত ভালো হবে। আরো যেটা বলেছেন যে আর টয়োটা প্রোবক্স ২০০৩ এর মডেল গাড়ি কিনলে এখন কেমন ইনকাম হবে? একটু জানাবেন প্লিজ, প্লিজ, প্লিজ। ওকে। টয়োটা প্রোবক্স গাড়ি দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন ৩ এর মডেল। কোনো সমস্যা নেই। ইন্টারসিটি টুকু পাবেন। পাশাপাশি হচ্ছে প্রোবক্স গাড়িগুলোতে একটু কম পছন্দ করে কাস্টমাররা। তারপরেও গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে, গাড়ি যদি টিপ-টপ থাকে, গাড়ি যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আশা করি প্রোবক্স দিয়েও আপনি ভালো ট্রিপ দিতে পারবেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়াতে ভাই, অস্ট্রেলিয়াতে 27.5% উবার কাটে। বাংলাদেশে 25, মাঝে মধ্যে কমও নেয়। আবার মাঝে মধ্যে 25 নেয়। এখন মনে হয় আরো কিছুটা কম আছে। অস্ট্রেলিয়াতে হচ্ছে 27.5%, উনি এটিই বুঝাইতে চাচ্ছেন। এখন উনার কথা ধরে কথা বললে অনেক কথা বলতে হবে। কেন অনেক কথা বলতে হবে? কারণ উনি যে দেশে থাকে, ওই দেশের রাস্তায় ট্রাফিক জ্যাম নেই। ওই দেশের মানুষগুলো সময়ের মূল্য দিতে জানে। ওই দেশের গাড়িগুলো ভালো থাকে। গাড়িতে কোনো সমস্যা থাকে না। ওই দেশের চালকরা অনেক স্মার্ট এবং কাস্টমারও অনেক স্মার্ট। তো সবকিছু মিলিয়ে আমি যদি ডিটেইলস এ যাই, তাহলে বলতে হবে কাস্টমার যখন গাড়ির জন্য কল করবে, তখন কিন্তু উনি রেডি হয়ে বুঝে শুনে কল করবে যে উনার বাসা পর্যন্ত গাড়ি আসতে কত সময় লাগে। সো গাড়িটা উনার বাসার সামনে চলে আসবে এবং উনিও গেটের সামনে, রাইড শেয়ারিং চালকও কিন্তু ওনাকে গেটের সামনে গিয়েই পাবে। উনি গাড়িতে উঠে চলে যাবে। এখানে ১ মিনিট সময় কারো নষ্ট হবে না এবং ওনাকে যে সময়টা দেখাবে ওনার বাসা পর্যন্ত গাড়ি আসতে, ততটা সময়ের মধ্যে গাড়িটা বাসার সামনে চলে আসবে এবং অফিসের সামনে চলে আসবে। তাতে করে কারো সময় নষ্ট হবে না, কেউ কারো জন্য ওয়েট করতে হবে না। খুব ইজিলি কাস্টমার গাড়ি পেয়ে যায় এবং চালকরাও তার প্যাসেঞ্জারকে পেয়ে যায়। তাতে করে সময় অনেকটাই বাঁচে এবং সেখানে যদি 27.5% না হয়, 30% ও হয়, তাও কিন্তু পোষাবে। কারণ পেট্রোল খরচটা, এক্সট্রা কোনো পেট্রোল খরচ নেই, ট্রাফিক জ্যাম নেই এবং ট্রাফিক জ্যাম আছে। অফিস আওয়ার গুলোতে ট্রাফিক জ্যাম আছে। তাও হচ্ছে কিছুটা লিমিটেড। অর্থাৎ জানতে পারে যে এখানে কতক্ষণ দাঁড়াতে হবে, চালকরা বুঝতে পারে। আর বাংলাদেশে ট্রাফিক জ্যাম কখন কোথায় লাগবে, কখন কোথায় শেষ হবে, কখন কোথায় শুরু হবে, তার কোনো নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই এবং আমাদের চালক ভাইরা অনেক পরিশ্রম করে অনেক সময় জ্যামের কারণে ট্রিপ ক্যানসেল করে। অনেক সময় যাত্রী নিজেও বিরক্ত হয়ে ক্যানসেল করে দেয়। অনেক সময় বাসা খুঁজে পায় না। অনেক সময় যাত্রীরা গাড়ি খুঁজে পায় না। অনেক সময় চালকরা বাসার সামনে গিয়ে বসে থাকে, যাত্রী রেডি হয় তারপরে নিচে নামে। গাড়ি বাসার সামনে আসছে কিনা কনফার্ম হয়ে তারপরে ওনারা রেডি হয়, তারপরে আস্তে, আস্তে নিচে নামে। ২ জনারই সময় নষ্ট হয়। চালক অনেক সময় বিরক্ত হয়ে বাসার সামনে বসে থেকে ট্রিপ ক্যানসেল করে চলে যায়। অনেক সময় যাত্রীরা বিরক্ত হয়ে চালকের নামে কমপ্লেইন করে। তো বাংলাদেশের এই সমস্যাগুলো আছে। তো তাতে করে অস্ট্রেলিয়ার কথা বাংলাদেশে বললে কখনোই হবে না। আর বিশেষ করে ওখানে ফেয়ারটা হয় পেট্রোলের হিসাব করে আর বাংলাদেশের ফেয়ারটা হয় সিএনজির হিসাব করে। সিএনজি গ্যাসে ১ লিটার সিএনজি এলপিজিতে কত কিলোমিটার রান করা যায় তার উপরে ডিপেন্ড করে এখানে ফেয়ারটা অ্যাডজাস্ট করা হয়েছে। তো আসলে বাংলাদেশে অস্ট্রেলিয়ার সাথে হিসাব করতে গেলে আসলে কখনোই হবে না। শাহিদুল ইসলাম ভাই, আশা করি আপনি একজন বাংলাদেশী হিসেবে আমার কথা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টে হচ্ছে ভাই টাঙ্গাইল জেলায় কি উবার গাড়ি চালানো যাবে কি ভাই? যদি বলতেন অনেক ভালো হতো। এটা নিয়ে একটা ভিডিও চাই। ওকে, আজকে এই ভিডিও দিচ্ছি। টাঙ্গাইল জেলাতে আপনি ঢাকা থেকে ট্রিপ নিয়ে যেতে পারবেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় ট্রিপ নিয়ে আসতে পারবেন ইন্টারসিটি ট্রিপ। প্রফেশনালি যদি আপনি টাঙ্গাইল জেলায় বসে রাইড শেয়ার করতে চান, যে টাঙ্গাইল জেলার ভিতরেই সবসময় রাইড শেয়ার করবেন, এটা আসলে পসিবল না। আপনি ঢাকা থেকে যদি কখনো ট্রিপ নিয়ে যান টাঙ্গাইলে, সেখানে আপনি যদি অ্যাপসটা অন করে রাখেন, সেক্ষেত্রে আপনি আবার ইন্টারসিটি ট্রিপ ঢাকার দিকে পেতে পারেন। শুধু এটা উবারের ক্ষেত্রে না, এটা সব রাইড শেয়ারিং এর ক্ষেত্রেই আছে। প্রফেশনালি টাঙ্গাইল সিটির ভিতরে আসলে নেই। প্রফেশনালি যেটা আছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আর সিলেটে আছে মোটর বাইক বেশি। আসলে গাড়ি খুঁজে পাওয়া যায় না। আর চট্টগ্রামে আপনি মোটর বাইক, গাড়ি দুটোই পাবেন। আশা করি টাঙ্গাইল জেলার ভাই অ্যান্সারটা পেয়ে গেছেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টটা হচ্ছে, ভাই আপনি যদি উবারের বর্তমান ভাড়া নিয়ে একটা ভিডিও দিতেন ভালো হতো। উবার প্রতিনিয়ত ভাড়া কমিয়ে যাচ্ছে, যাতে ড্রাইভারদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। উবারে যারা আমাদের দেশে রাইড শেয়ারিং এর প্ল্যাটফর্মটা নষ্ট হচ্ছে। বাইক আর কার এর ভাড়া এখনো এমন হয়েছে যে
আমাদের নিজেদের পকেট থেকে আরো টাকাও ভরতে লাগে। উবারের বর্তমান ভাড়া নিয়ে অবশ্যই আমি ভিডিও দিব এবং আপনার কথাগুলো আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং একজন রাইড শেয়ারিং চালকের সাথে সরাসরি কথা বলব ইনশাআল্লাহ। আশা করি আপনি যে কথাটা বলেছেন তার কাছ থেকে আমরা এই বিষয়টা জানতে পারবো। সো তার মুখ থেকে আমরা শুনলেই আশা করি আরো অন্যান্য যারা আছেন সবাই বুঝতে পারবেন। সো নেক্সট ভিডিওটা আশা করি আপনার জন্য স্পেশাল হবে, একজন চালকের সাথে কথা বলব। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টে চলে আসলাম। এটা আসলে কমেন্ট না, এটা উনি মেইল করেছে আবির ভাই। ভাইয়া সালাম নিবেন। আমি আপনার ভিডিও রেগুলার দেখি। আমার একটা বিষয় জানার ছিল আর আমার জানাটা খুব দরকার। তাই আপনাকে মেইল করলাম। আমি উবার আর পাঠাওতে গাড়ি চালাতে চাচ্ছি। বাট আমার টয়োটা একুয়া হাইব্রিড ছাড়া কোনো গাড়ি ভালো লাগে না। আমি যদি একুয়া গাড়ি নিয়ে এলপিজি করে উবার চালাই, গাড়িতে বেশি চাপ পড়বে আর আমার ছেলে কোনো প্রবলেম হবে কি? কাইন্ডলি একটু জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেইল করেছে। একুয়া গাড়িগুলো হচ্ছে শৌখিন গাড়ি, পার্সোনাল ইউজ করে অনেকে। তো শখের বশে অনেকে কেনে। একুয়া গাড়িটা পছন্দের গাড়ি। এটা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে মাইলেজও ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই গাড়ি দিয়ে যদি আপনার পছন্দের গাড়ি হয়ে থাকে আসলে একুয়া, রাইড শেয়ার করতে পারবেন এবং এলপিজি করে রাইড শেয়ার করলে মাইলেজটা অনেক ভালো পাওয়া যাবে। তাতে করে খরচটা আরো অনেক কম হবে। রিসেল ভ্যালুর কথা যদি বলি যে রিসেল ভ্যালু কেমন হবে? আসলে রিসেল ভ্যালু ডিপেন্ড করে আসলে গাড়ির উপরে, গাড়ির কন্ডিশনের উপরে রিসেল ভ্যালু ডিপেন্ড করে। আর যেহেতু টয়োটা ব্র্যান্ডের গাড়ি, হাইব্রিড গাড়িগুলোর সকল পার্টস এভেইলেবল পাওয়া যাচ্ছে। তাতে করে যদি আপনি রাইড শেয়ার করেন, আমার মনে হয় যদি আপনার পছন্দের গাড়ি হয়ে থাকে একুয়া, তো রাইড শেয়ার করতে পারবেন এবং ইনকামও ভালো হবে। আর রাইড শেয়ারিং এর ক্ষেত্রে গাড়িগুলোতে অনেক প্রেশার পড়ে। তো সেক্ষেত্রে হাইব্রিড গাড়িগুলোর অ্যাক্সেসরিজ এর দাম নরমাল গাড়িগুলোর থেকে একটু বেশি। তাতে করে হাইব্রিড ছাড়া নন হাইব্রিড গাড়িগুলো দিয়ে সাধারণত মানুষ রাইড শেয়ার করে। হাইব্রিড গাড়ি দিয়েও আমি দেখেছি অনেকে রাইড শেয়ার করে এবং অনেকে এক্সইউ হাইব্রিড দিয়েও রাইড শেয়ার করে। তো সেক্ষেত্রে আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। রিসেল ভ্যালুর ক্ষেত্রে আসলে যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে, আপনি কতদিন রাইড শেয়ার করবেন এই গাড়ি দিয়ে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার গাড়ির কন্ডিশন কি। যেহেতু নিজের গাড়ি নিজে যদি রাইড শেয়ার করেন, আশা করি নিজের গাড়িটা যত্ন সহকারে রাখবেন। তো আশা করি ভালো আর্নিং করতে পারবেন। আশা করি সমস্যা হবে না। আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ মেইল করার জন্য। তো এই ছিল আজকের কমেন্ট আমাদের। এছাড়া আরো প্রচুর কমেন্ট আছে যে কমেন্টগুলো আপনাদের নিতে পারি নাই, কারণ ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওটা চেষ্টা করব একজন রাইড শেয়ারিং চালকের সাথে কথা বলে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্য এবং তারপরে নতুন কোনো ভিডিওতে আপনাদের নেক্সট কমেন্টগুলো নিব। এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন। অটোস 360 কে ভালোবাসলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। পাশাপাশি ফেসবুক থেকে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।